মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আজীবন তরুণ বাংলাদেশের বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ফজলুল হক। ফজলু ভাই, জি, এই বয়সে এখনো আপনি তরুণ এবং তরুণ সংঘের সভাপতি। এই তরুণ সংঘটা কবে থেকে যাত্রা শুরু হয়েছিল এবং কি মানসে, কি আশা প্রত্যাশা নিয়ে এই সংগঠন করেছিলেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মানব টিভি এবং শহীদ ভাইকে আমার ব্যক্তিগত পরিবার, জাতীয় তরুণ সংঘ তথা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল দর্শক যারা দেখছেন সবাইকে ইংরেজি নববর্ষে 2025 শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম ফজলুল হক, মোহাম্মদ ফজলুল হক রেখেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক সাহেব 1959 সনে। তিনি তখন পূর্ব পাকিস্তানের গভর্নর। আমার চাচা শামসুল হুদা ছিলেন ইস্ট পাকিস্তান কনভেনশন মুসলিম লীগের প্রেসিডেন্ট। তো গভর্নর যখন আমাদের বাসায় আসছিলেন, আমি 5 বছর বয়সে বলে দিতে পারতাম কোন দেশে প্রধানমন্ত্রী রাজা বাদশাকে। শেরে বাংলা অবাক হয়ে গিয়েছিলেন যে 5 বছরের বাচ্চা তো মেম্বার চেয়ারম্যানের নাম জানে না, কি করে তুমি পারলে? আমি বললাম, চাচি, ফুবু, খালারা বিবিসি শুনে আমি মুখস্থ করেছি। তো বলেন, তুমি কি হতে চাও? আমি বলেছিলাম আমি প্রেসিডেন্ট হব, তবে আইয়ুব খানের মতো না, আমি হতে চাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মতো। উনি অবাক হয়ে গেলেন। যখন দাদা রুস্তম খান উনি বললেন, আমার নাতি 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 রোজা রাখে, রাতের বেলা কাপড় চোপড় নিয়ে, কম্বল নিয়ে শীতকালে গরিব লোকজনকে দিয়ে আসে, তখন উনি বললেন, এই ছেলের নাম ফজলুল হক রাখেন। এবং আমি শেরে বাংলা হয়েছি, আমি দোয়া দিয়ে গেলাম। যাই হোক, আমি এই শিশু বয়সেই পিরোজপুর চলে গেলেন আমার আব্বা। তখন পিরোজপুরেও আমি এই বাল্য বয়সেই আমার বাবার সাথে বিভিন্ন সাইটে যেতাম, কৃষক, পাবলিক, এদের দেখে খুব ভালো লাগতো। এরপর আবার হাজারিবাগে আসলে, তখন হাজারিবাগের কাজীরবাগ মসজিদের ইমাম 40 বছর ছিলেন হযরত খোরশেদ আলম হাফেজ। জিজ্ঞেস করলাম যে আমার বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন এই বালক বয়সে? উনি বললেন, হিলফুল ফজল নামক প্রতিষ্ঠান, মানুষের সমাজের কাজ করতেন। এই আইডিয়া থেকে 1966 সালের 1 অক্টোবর হাজারিবাগে এই জাতীয় তরুণ সংঘ সৃষ্টি হয়। এই হলো তার জন্মটা হয়েছে। আমরা মসজিদের পাশে একটা ছোট হল নিয়ে কাজ শুরু করলাম। এক কথায়, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়বো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে কাজ করবো। এই যে আপনার 5 বছর বয়সে ফজলুল হক আপনার নাম রেখে দিলেন নিজের নামের সাথে মিল রেখে, এর আগে আপনার বাবা মা নিশ্চয়ই আপনার কোনো নাম রেখেছিলেন, কি নাম ছিল? এটা ছিল নুরুল হক। আচ্ছা, ছিলেন নুরুল হক, হয়ে গেলেন ফজলুল হক। আপনি কর্মজীবনে এই তরুণ সংঘকে নিয়েই কি ব্যস্ত ছিলেন, নাকি কোন সরকারি বেসরকারি চাকরি করেছেন? জি, আমি অনেক কাজ করেছি, তবে সব সময় এই জাতীয় তরুণ সংঘটাকে ধরে। যেমন আমি কিন্তু 13 বছর 12 বছর বয়সে তরুণ সংঘ করি, 13 বছর বয়সে নির্বাচিত হয় এবং সরকারের সমাজ কল্যাণ পরিষদ ছিল ঢাকা সিটির। আমি ভোটে 13 বছর বয়সেই আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম, কিন্তু বলে 35 বছরতে হওয়া যাবে না, বাতিল হয়ে গেল, কেউ খেয়াল করেনি। কিন্তু আমার কাজগুলো আমি চালিয়ে গিয়েছি। এরপরে আমি ওয়েস্টার্ন হাই স্কুলে পড়ি, 13 বছর বয়সে সাইকেলে করে সারা পুরো পাকিস্তান ভ্রমণ করি। তারপরে আমি ঢাকা কলেজে পড়ি। এরপর আমি সবসময় তরুণ সংঘের কাজও করতাম, সোশ্যাল ওয়ার্ক করতাম। সিটি কর্পোরেশন, তখন পৌরসভা ছিল ঢাকা, পরিচ্ছন্ন অভিযান, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, পাঠাগার করা, মেয়েদের সেলাই সেন্টার করা, এগুলি কাজ করতাম। ধূমপান বিরত থাকো, মদ্যপান বিরত থাকো। তারপর আমি মিলিটারি ক্যাডেট ছিলাম। এই মিলিটারি ক্যাডেট থেকেই যুদ্ধে চলে যাই
যথেষ্ট অভিজ্ঞতা হয় ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটি স্পোর্টস ফিল্ডে, আর আপনার জগন্নাথ হল মাঠে ট্রেনিং দিতাম। আজও রব্বাই সাক্ষী আছেন, আসম আব্দুল রুপেরা। পরবর্তী পর্যায়ে আমার কিন্তু আল্লাহর কি রহমত, আমি বিশ্বজুড়ে ইংল্যান্ড আসি। আমি প্রথম বাংলাদেশে অক্সফোর্ড থেকে আইআরএ পড়ি এবং কমান্ডার ডিপ্লোমা ইন ইউথ ওয়ার্ক অবটেন করি। পরবর্তী পর্যায়ে আপনার আমি এই এফপিআই এর ফ্যামিলি প্ল্যানিং ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট, তার বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। প্রজেক্টটা অনুসঙ্গে নিয়ে আসলাম, আমি আমার বেতনের অর্ধেক দান করে দিতাম। পরবর্তী পর্যায়ে কিন্তু আমি আপনার 81 সনের ওই খলিল সর্দার সাহেব মারা যাওয়ার পর আমি হাজারিবাগের কমিশনার ছিলাম, ইয়াংগেস্ট কমিশনার আনডিভাইডেড ঢাকা সিটি কর্পোরেশনের। ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ছিলাম এবং আমি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম। 6 বার মেয়রেরও দায়িত্ব পালন করেছি। কোনো ঘুষ খাইনি, ঘুষ দেয়নি, এই সততা আজও লক্ষ লক্ষ লোক মনে করে। এবং আমার অনারিয়ামের টাকাগুলি আমি দান করতাম। আমার বাবা সৎ ইঞ্জিনিয়ার ছিলেন, চলে যেত। পরবর্তী পর্যায়ে আমি আপনার ইউএনএ কনসালটেন্ট হই, WHO, ইউনেস্কো। এরপরে 91 সালে আমি অত্যন্ত আল্লাহর রহমতে একটা বিরাট জব পাই, সেটা হলো হংকং ছিল। এটা CMI, ক্লারিক্যাল মেডিকেল ইন্টারন্যাশনাল। এটা ছিল ইন্স্যুরেন্স, এটা ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা আমার একটা জব ছিল, সারা দুনিয়া আমাকে ঘোরাতো। এর মধ্য দিয়ে আমি ইকোনমি বুঝি। আমি 76 সন থেকে জাপান, কোরিয়া এ পর্যন্ত 151 বার গিয়েছি, দেখেছি ইকোনমি কেমন করে বড় হয়। পাশাপাশি হংকং থেকে অনুভব করেছি সেনজিন একটা গ্রামকে কেমন করে, এবং ডিসিপ্লিন আমি সিঙ্গাপুর মেরে তুলেছি। এরপরে আমি পাশাপাশি কিছু কিছু ব্যবসা করেছি। এখন আমি সম্পূর্ণ কনসালটেন্সি করি। আমার অত লোভ নেই, এক ছেলে এক মেয়ে। আমার পরিবার কবি ফরুক আমাদের নাতনি হোটেল জেলিও তারা সাপোর্ট করেন, চলে যাচ্ছি। আমি বিশ্ব যুব সংস্থার তিনবার আপনার ডাইরেক্টর থেকেছি এবং এশিয়ান ইউথ কাউন্সিলে আমি আপনার ভাইস চেয়ারম্যান ছিলেন। এর চেয়ারম্যান ছিলেন যিনি কিছুদিন আগে আপনার এই ক্যাম্বোডিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন হুন সেন। বাংলাদেশে এই যে চলমান বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে আপনার ভূমিকা কিরকম ছিল এবং বর্তমানে দেশের অবস্থার উপর আপনার কোনো অভিমত আছে কি? ধন্যবাদ। আমি কোনোদিন অন্যায়কে পছন্দ করি নাই। আমার রাজনীতির পর প্রথম চিন্তা হলো ক্ষমতায় লুটপাট আর বিরোধী দলের ভাঙচুর, এই রাজনীতিকে আমি ঘৃণা করি। কিন্তু আমি বারবার বলে আসছিলাম এইভাবে সরকার চলতে পারে না, এই অন্যায়, এই জুলুম, এটা যাবে। এবং প্রকাশ্যে বলতাম। সর্বপ্রথম 2022 সালে রাজশাহীতে আলুপট্টিতে বিরাট বড় একটা সমাবেশ দিয়েছিলাম। বলেছি দেখো ইনশাআল্লাহ সরকার যাবে, তারিখ হবে 5 তারিখ, সংগঠিত হন। সশস্ত্র বাহিনীকে আহ্বান করেছি, এ ওয়াতানকে সিপাহী তোমরাই দেশে ভাবে আসো। যাই হোক, আল্লাহর কুদরতে ছাত্র যুবকদের এমনকি শেষের দিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এবং বিশেষ করে সামরিক ব্যক্তিরা, মিরপুর এবং মহাখালী ডিওইচএসে কর্নেল হক, সাবেক এরা কিন্তু সবে এগিয়ে আসছিলেন। আমি এদের সঙ্গে খুব ক্লোজলি ভূমিকা রাখি এবং বিশেষ করে 2 তারিখে যখন পেপারে দেখলাম যে প্রধানমন্ত্রী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মিটিং ডেকেছেন, আমার তখন এটা সন্দেহ হলো যে তারা 4 তারিখে মিটিং করে জনের অবস্থা নিতে পারে। আমি 3 দিন, এগুলি প্রমাণ আছে, কর্নেল হক জানেন, মেজর মাসুদ জানেন, সেনা প্রধান জানেন, ব্রিগেডিয়ার নাসিমুল গনি জানেন। আমরা বলে দ্রুত এক হও, সবাই নামো, বিবৃতি দাও। এমনকি আবু আলম শহীদ খান অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের যিনি আপনার মহাসচিব, এরাও জানেন। এগুলির মধ্য দিয়ে আমি তখন নওগাঁতে যখন চূড়ান্ত ইয়া হচ্ছিল, শুধু আমি একটা কথা বলেছি, ছাত্ররা তোমরা সোশ্যাল ওয়ার্ক করো। এই গোলমালে আহত লোকদের ভিতর আমি নওগাঁতে জাতীয় তরুণ সংঘের ক্লিনিক করে দিয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে সংস্কার অপরিহার্য এবং দেশের ছাত্র জনতা, ছাত্র নেতারাও তাই বলছেন।
আবার কোন কোন রাজনৈতিক দল বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন। আর এই বিষয়ে আপনার কি অভিমত? ধন্যবাদ। দেখেন, সংস্কার করবে, ভালো করবে, 53 বছরের ভিতর তো নির্বাচিত সরকারগুলিকে আমরা দেখেছি। মাঝখানে আপনার কেয়ারটেকার 3 মাস, সেটা তো ছিল নির্বাচনের, কেয়ারটেকার নির্বাচনে শাহাবুদ্দিন সাহেব কোনো সংস্কার নয়, নির্বাচনে। এরপর আরো 2টা নির্বাচন হয়েছে, নির্বাচনে প্রেসিডেন্ট পদ্ধতিতে চলে গেল রাজনৈতিক দলদের সিদ্ধান্তে সংসদীয় সরকার, তাও দেখলাম। কিন্তু এরা তো কোনো সংস্কার আনেনি, এরা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি। না, জনগণের আগের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এদের তো সুনির্দিষ্ট কাজ ছিল, সার্টেন টাইমের ভিতরে নির্বাচনটা দিয়ে চলে যেতে হবে, এটা সুনির্দিষ্ট। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিপ্লবী সরকারের কথা যেটা বলা হচ্ছে, এখানে তো ডিফারেন্স স্ট্র্যাটেজির সুযোগ আছে। আপনার কি পরামর্শ? আমি মনে করি অন্তর্বর্তীকালীন, এটা তো বিপ্লবী সরকার, একটি বিপ্লবী জাতীয় সরকার করা উচিত ছিল। এখানে জনগণের আকাঙ্ক্ষা সংবিধানের ঊর্ধ্বে। অনেক দেশে লিখিত, ইংল্যান্ডে লিখিত আপনার সংবিধান নেই। এখানে যেটা দরকার, দুষ্টের দমন, শিষ্টের পালন। এখানে দরকার সৎ, যোগ্য, অভিজ্ঞ, ত্যাগ তিতিক্ষায় সাহসিকতাপূর্ণ, তার পাশাপাশি জনসম্পৃক্ততা আছে এই ধরনের লোক নিয়ে সরকার করা। এখানে অনেক জ্ঞানীগুণী লোক আছে, কিন্তু ইনাদের খুব বেশি জনসম্পৃক্ততা নাই। রাষ্ট্র বড় বড় ডিগ্রি আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই। যদি আমাকে বলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আমাদের 24 ঘন্টার সরকার দরকার। সব স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আমাদের কোটি কোটি তরুণ আছে, নাইট গার্ডরা যেমন 24 ঘন্টা ডিউটি দেয়, এরাও কাজ করবে, কারখানা 24 ঘন্টা চলবে। আর আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা হলো মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে। সাইদ ভাই, 4 লক্ষের মতো মসজিদ আছে, মন্দিরও আছে। এখানে যদি সকাল 8টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত মসজিদ খালি থাকে, আমরা 50টা করে বাচ্চাকে পড়ালে ওই বাসার সামনে মসজিদ, 20 লক্ষ 5টা করে শিক্ষক দিলে 20 লক্ষ বেকার ছাত্রদের চাকরি দিতে পারি। শহরের ভিড় থাকবে না। ঢাকা শহরে 10,000 পাওয়াচ্ছে, ও মেসে থেকে খেয়ে দিয়ে যাতায়াত করে থাকে না, 2000 দিলেও গ্রামে তার চলবে। ওই যে যুবকরা সচিবালয়ের সামনে লিখেছে, লক্ষ বেকার রেখে এই আমলাদের পোষা চলবে না, বুঝলেন, জনগণের টাকা তারা দিয়েছে। এরপর বৃদ্ধের যুক্তি, যুবকের শক্তি, এই দুয়ের মিলনে সত্যিকার উন্নতি। কোরআন আমাদের বিরাট বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নেতা, আদর্শ, এগুলি আমাদের আছে, এগুলি ছাত্রদের বুঝাতে হবে। বাচ্চারা নামাজ পড়া শিখবে, ওইখানে দাঁত মাজাও শিখবে। নিয়মিত খাদ্য, ফাস্টফুড নয়, তাদেরকে দুধ খাওয়ানো উচিত, সবজি খাওয়ানো উচিত, তাদেরকে আপনার এই কলা দিব, বুঝলে, ডিম দিব একটা করে, হেলথি জেনারেশন হবে। একটা জাতি করতে গেলে সবার আগে দরকার তার স্বাস্থ্য। আর এখানে দেখেন, ওই 4 লক্ষ মসজিদ, স্কুল চালু হলে 80,000 আমাদের প্রাইমারি স্কুল, যার বেশিরভাগ 4 তালা। আমি মনে করি 20,000 যদি আমরা এগ্রিকালচার স্কুল করি, 5 বছর মসজিদে পড়ে 10 বছর এখানে কৃষি স্কুলে ভর্তি হবে। এর চেয়ে যারা অভিজ্ঞ তারা কলেজ, ইউনিভার্সিটি যাবে, সেখানে 20,000 মেডিকেল স্কুল করে, নার্স বাড়ান, 10 বছর পরেই ইঞ্জেকশন লেখা শিখে এগুলি পড়বে। আর 20,000 টেকনিক্যাল স্কুল বাড়ান, সারা দুনিয়ায় মানুষের ডিমান্ড হবে। আমি তো মনে করি 5 বছরে যদি আমরা আপনার 20,000 আরবি ভাষায় MBBS ডাক্তার বানাই, মিডিল ইস্ট ছেড়ে ফেলবো, 20,000 ফ্রেঞ্চ ভাষায় বানাই। আফ্রিকার অধিকাংশ দেশে ফ্রেঞ্চ ভাষা, যেখানে বাংলাদেশ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশরা ছিল, ভালো ফিল্ড আছে। আর 20,000 আমরা এখানে চাই, যেমন মেডিকেল, যেমন ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার স্কুল, কৃষিকে। সুন্দর, আপনার সুন্দর প্রস্তাব। এটা জাতি গঠনে খুব ভালো পরামর্শ, এবং অর্থনৈতিক শাস্ত্রও একটা বিষয়, কর্মসংস্থান একটা বিষয়। আমরা পূর্ণ তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করব। আপনি সুন্দর কথা বলেছেন।
আপনার জজবা, আপনার তারুণ্য ভালো লেগেছে। আরো অন্য কোনো সময় আরো বিস্তারিত আলাপ করব। আপনি ভালো থাকুন। সাইদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যে সমস্ত দর্শকরা শুনেছেন তাদেরকে